একটি মেয়ে একটি ছেলেকে জঙ্গলে ডেকে নিয়ে যায় আর সেখানে গিয়ে তাকে নৃশংসভাবে খুন করে ফেলে। কিন্তু কেন? এর পেছনে যে এত এত রহস্য লুকিয়ে রয়েছে সেটা মুভিটা না দেখলে বুঝতেই পারবেন না। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তেলুগু ভাষায় সদ্য মুক্তি পাওয়া মুভি আথমুগাম, যার অর্থ হিডেন ফেস। মুভিটার শেষ অবধি পর্যন্ত টুইস্ট থেকে যায়, তাই আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুটা হয় ওটিতে, যেখানে খুব সুন্দর একটি কাপলকে দেখানো হয়, মার্টিন এবং লিনা। তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসতো আর সুখেই কাটছিল তাদের জীবন। আজকে লিনার বার্থডে ছিল, তাই আগে থেকেই মার্টিন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবকিছু রেডি করেই রেখেছিল। সকালে ওঠার পরেই লিনা একটি চিরকুট খুঁজে পায় আর সেখান থেকে অন্য একটি চিরকুটের স্থান। এইভাবে লিনা এক স্থান থেকে অন্য স্থানে যেতে থাকে আর এক একটা করে ধাঁধা মেলাতে থাকে। আসলে এই পুরো আয়োজনটাই করেছিল মার্টিন, যাতে লিনা সারপ্রাইজড হয়। কিন্তু দেখা যায় মার্টিন যেখানে গিফটটা লুকিয়ে রেখেছিল, লিনা খুব সহজেই সেই গিফটটা খুঁজে বের করে ফেলে। এটা দেখে মার্টিন কিছুটা হতাশই হয়। সে লিনাকে বলে, আমি সারা রাত পরিশ্রম করে গিফটটা এত কষ্ট করে লুকালাম, আর তুমি তো এত সহজেই সেটা বের করে ফেললে কি করে? লিনা মার্টিনকে বলে, তুমি মন খারাপ করো না, আমি দেখেছি তুমি কত কষ্ট করে গিফটটা লুকিয়েছ, আর গিফটটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আসলে কালকে রাতে আমার পানির তৃষ্ণা পেয়েছিল, তাই ঘুম থেকে উঠে যখন পানি খেতে এসেছিলাম তখনই দেখছিলাম তুমি এখানে কিছু একটা লুকাচ্ছ, আর তখনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম হয়তোবা তুমি আমার জন্য কিছু প্ল্যান করছো। আর আজকে সকালে যখন চিরকুটগুলো আমি দেখলাম, আর তখনই এই জায়গাটার নাম আমি দেখতে পাই আর বুঝতে পেরে যাই তুমি গিফটটা এখানে লুকিয়েছো। কিন্তু তারপরেও মার্টিনের মনটা খারাপ হয়ে যায়। আসলে গত মার্টিনের বার্থডেতে লিনা তার জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ উপহার দিয়েছিল, আর যেটা পেয়ে মার্টিন খুব খুশি হয়েছিল। আর মার্টিনও চেয়েছিল ঠিক একই রকমভাবে লিনাকে চমকে দেওয়ার জন্য, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, মার্টিন কিছুটা মন খারাপ করে ব্রেকফাস্ট করে কাজের জন্য বের হয়ে পড়ে। মার্টিন আসলে একটি টি স্টেটের ম্যানেজার, সেখানে এসে ডিউটি করতে শুরু করে। ঠিক তখনই মার্টিনের বন্ধু পল তাকে কল করে। পল যখন দেখতে পায় মার্টিন কাজে চলে এসেছে, সে কিছুটা অবাক হয়ে যায়, কারণ আসলে লিনার বার্থডের পাশাপাশি আজকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারিও। তাই পল বলে, আজকে তো তোমাদের দুটো ওকেশন, আর তুমি সেই সব বাদ দিয়ে এখানে এসেছো কেন ডিউটিতে? বাসায় চলে যাও, লিনার সাথে সময় কাটাও। মার্টিন হাসতে হাসতে বলে, আমি চেয়েছিলাম লিনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু সেটাতে কাজ করেনি। লিনা আগে সেটা খুঁজে বের করে ফেলেছে। আমি আসলে লিনাকে চমকে দিতে চেয়েছিলাম, কারণ গত বার্থডেতে সেও আমাকে খুব ভালোভাবে চমকে দিয়েছিল, কিন্তু সেটা আর হলো না। লিনা আগেই সব কিছু খুঁজে পেয়ে গেছে, এই জন্য আমার কিছুটা মন খারাপ। এছাড়া অফিসে কিছু পেন্ডিং কাজও ছিল, সেগুলো শেষ করেই আমি লিনার সাথে যে সময় কাটাবো। এরপরে মার্টিন যখন তার অফিসে বসে পেন্ডিং কাজগুলো করছিল, তখনই রাম নামের তার একজন কলিগ তার সাথে দেখা করতে আসে। রামের গার্লফ্রেন্ডের সাথে তার কিছুদিন পরেই বিয়ে, এই জন্য সে মার্টিন এবং লিনাকে ইনভাইট করতে এসেছে। যখন মার্টিন এটা জানতে পারে, সে খুব খুশি হয় আর বলে অবশ্যই সে আর লিনা তার বিয়েতে যাবে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে। মার্টিন রামকে জিজ্ঞেস করে, তুমি তোমার প্রেমিকাকে কখনো ইউনিক কোনোভাবে সারপ্রাইজ দিয়েছো বা তাকে কোনো উপহার দিয়েছো যেটা পেয়ে সে অনেক খুশি হয়েছে? রাম ভাবতে থাকে। সে বলে, সে তো তার প্রেমিকাকে বেশিরভাগ সময়ই সারপ্রাইজ দেয় আর সেও খুব খুশি হয়, কিন্তু ইউনিকভাবে দিয়েছে কিনা সেটা একটু ভাবতে হবে। কিছুক্ষণ পরেই রাম বলে, হ্যাঁ, তার মনে পড়েছে। একবার রাম তার প্রেমিকার মোবাইলে হিডেন ক্যামেরা নামের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিয়েছিল। এরপরে তার গার্লফ্রেন্ড সারাদিন যা যাই করতো না কেন, রাম সেটা তার মোবাইল থেকে দেখতে পেত তার গার্লফ্রেন্ডের মোবাইলের সাহায্যে। এরপরে রাম তার প্রেমিকাকে তার মোবাইলের মাধ্যমে সারাদিন ধরে দেখতে থাকতো, আর তার মধ্য থেকে রাম তার প্রেমিকার কিছু সুইট মোমেন্ট ক্যাপচার করে নেয় ভিডিওতে। আর এই ধরনের কিছু সুইট মোমেন্ট সে তার গার্লফ্রেন্ডকে একটা ভিডিও বানিয়ে উপহার দেয়, যেটা পেয়ে সে অনেক খুশি হয়েছিল। রাম সেখান থেকে চলে যায়, আর রামের কথাগুলো শুনে তার আইডিয়াটা খুব ভালো লাগে মার্টিনের। তাই মার্টিন রাম যাওয়ার সাথে সাথেই গুগলে হিডেন ক্যামেরা অ্যাপ্লিকেশনের ব্যাপারে সার্চ করতে থাকে। এছাড়া এটা কিভাবে ইনস্টল করতে হয়, এটা কিভাবে কাজ করা হয়, সেই সব কিছু দেখে নেয় মার্টিন। এছাড়া বাসায় যাওয়ার আগে ইউটিউবে সেই হিডেন ক্যামেরা কিভাবে ইনস্টল করতে হয়, কি করতে হয়, সবকিছুর কয়েকটা টিউটোরিয়াল দেখে নেয় মার্টিন।
এরপরে টিউটোরিয়াল দেখার পরেই তার কম্পিউটারে হিডেন ক্যামেরা নামে সেই অ্যাপ্লিকেশনটি সে ইনস্টল করে দেয়। এরপরে রাতে যখন সে বাড়ি ফেরে, লিনা যখন রাতে গভীরভাবে ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই চুপি চুপি মার্টিন লিনার ফোনটি নেয় এবং তার ফোনের ভেতরেও একই রকম সেই হিডেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেয়। এছাড়া যেসব পারমিশন দরকার ছিল সেটাও সে অন করে দেয়। সকাল না হতেই সে দ্রুত তার অফিসে চলে আসে আর ল্যাপটপটা অন করেই সে অ্যাপ্লিকেশনটা অন করে। তখনই সে লিনাকে দেখতে পায়। তার মোবাইলের ক্যামেরার মাধ্যমে লিনার ফেস দেখা যাচ্ছিল আর লিনা কি করছিল সবকিছু দেখা যাচ্ছিল। মার্টিন দেখতে পায় সে অফিসে আসার পরপরই লিনা কিচেনে চলে যায়। সেখানে গান শুনতে শুনতে সে রান্না করছিল এবং কিছুটা এনজয় করছিল। এই দৃশ্যটা মার্টিনের খুব ভালো লাগে। সে কম্পিউটারের সাথে সাথে এই দৃশ্যটা রেকর্ড করে ফেলে। এরপরে মার্টিন যখন লিনার ভিডিওগুলো দেখছিল, ঠিক তখনই বানসাল নামের একজন লোক মার্টিনকে কল করে। আসলে বানসালের সাথে তার চাকরি সূত্রে কিছুটা পরিচয় রয়েছে, তেমন ভালোভাবেও তারা একে অপরকে চেনে না। বানসাল তাকে একটা জায়গায় দেখা করতে বলে। মার্টিন যেতে পারবে না বলে জানিয়ে দেয়, কারণ তার যাওয়ার কোনো আগ্রহী ছিল না। কিন্তু বানসাল তাকে জোর করে। অবশেষে মার্টিন জোরাজোরিতে রাজি হয় বানসালের সাথে দেখা করতে। রাতের বেলা অফিস শেষ করে মার্টিন চলে যায় একটি বারের ভেতরে বানসালের সাথে দেখা করতে। আসলে বানসালও একটি চায়ের স্টেটের মালিক। বানসাল মার্টিনকে দেখার পরে বলতে থাকে, তুমি আর কতদিন পলের চায়ের স্টেটের ম্যানেজার হিসেবে কাজ করতে থাকবে? কতদিন এরকম কর্মচারী হিসেবে থাকবে? আমি তোমাকে দেখেছি, ফলো করেছি। 4 বছরে তুমি অনেক হার্ডওয়ার্ক করেছো আর পলের চায়ের স্টেটটাকে তুমি অনেক ডেভেলপ করেছো, কিন্তু সেই হিসেবে পল তোমাকে কিছুই দেয়নি। সামান্য একজন বেতনভুক্ত কর্মচারী হিসেবে রেখে দিয়েছে, আর বেতনটাও খুবই সামান্য। তুমি আমার চায়ের স্টেটে চলে আসো, আমি তোমাকে খুশি করে দেব। এছাড়া তুমি শুধু সেখানে ম্যানেজার থাকবে না, আমার বিজনেস পার্টনারও হয়ে যাবে। সেখানে আমি তোমাকে 20% শেয়ারের মালিক করে দেব। সবকিছু শোনার পরে মার্টিন সরাসরি বিজনেস অফারটা না করে দেয়। বলে, পলের বাবা এবং আমার বাবা তারা খুবই ভালো বন্ধু ছিল। দুজনেই চেন্নাই থেকে এখানে আসে এবং খুব কষ্ট এবং পরিশ্রম করে এই বিজনেসটা দাঁড় করায়। বিজনেসটা যখনই খুব ভালো চলছিল, ঠিক তখনই একদিন হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় আমার মা মারা যায় আর আমার বাবা প্যারালাইজড হয়ে যায় পুরোপুরি। সেই দুর্ঘটনার পরেই পলের বাবাই আমার দায়িত্ব নিয়েছিল। এছাড়া আমার বাবার চিকিৎসার খরচও সে বহন করছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কিছুদিন পরেই আমার বাবাও মারা যায়। এরপরে এই পুরো দুনিয়াতে আমি একা হয়ে যাই। কিন্তু পলের বাবা আমার কাছ থেকে দূরে সরে যায়নি। সেই ছোট্টবেলা থেকে আমাকে বড় করে তুলেছে, মানুষ করেছে। আমার পড়ার যাবতীয় খরচ পলের বাবাই বহন করেছে। এছাড়া বড় হওয়ার পরে আমার বিয়েটাও, অর্থাৎ লিনার সাথে আমার বিয়েটাও পলের বাবাই দিয়েছে। এরপরে আমাদের থাকার জন্য সে একটি বাড়িও আমাদের গিফট করেছে। তাই যে আমার জন্য ছোটবেলা থেকে এত কিছু করেছে, আমি কখনোই তাকে ধোঁকা দিতে পারবো না। মার্টিন যখন সেখান থেকে চলে আসতেই যাবে, বানসাল রেগে যায় আর বলে, আমি তোমার ব্যাপারে পুরোটা জানি, এখনো সময় আছে। তুমি যদি আমার বিজনেস অফারে রাজি না হও, আমি তোমাকে শেষ করে দেব। কিন্তু মার্টিন তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে আসে। পরে সেখান থেকে মার্টিন আবার অফিসে চলে আসে আর লিনার সারাদিনের ক্যাপচার করা মুহূর্তগুলো এডিট করতে থাকে। পরের দিন সকালে যথারীতি আবারও মার্টিন অফিসে চলে আসে আর ল্যাপটপে লিনার মোবাইলের মাধ্যমে তার বিশেষ বা সুন্দর কিছু মুহূর্ত সে ক্যাপচার করতে চায়। ঠিক তখনই সে দেখতে পায় লিনার বাড়িতে কেউ এসেছে। লিনা সেই লোকটার সাথে কথা বলছিল, কিন্তু লিনা কার সাথে কথা বলছিল সেটা দেখা যাচ্ছিল না, কারণ মোবাইলের ক্যামেরার মাধ্যমে শুধু লোকটার হাত দেখা যাচ্ছিল, যেখানে লোকটি একটি সিগারেট খাচ্ছিল। কিন্তু লিনা কার সাথে কথা বলছিল মার্টিন কোনোভাবেই সেটা গেস করতে পারছিল না। এছাড়া মার্টিন কিছুটা কষ্টও পায়। যেহেতু লিনা বাড়িতে একাই থাকে, তাই বাড়িতে যেই আসুক না কেন লিনা সবসময় মার্টিনকে কল করে বলে। কিন্তু আজকে এই লোকটা আসার পরে লিনা কেন মার্টিনকে কল করলো না, কেন লোকটার ব্যাপারে তাকে জিজ্ঞেস করলো না। যাই হোক, মার্টিন সেখানে অনেকভাবে চেষ্টা করে লোকটার মুখ দেখার জন্য, কিন্তু কোনোভাবেই লিনার মোবাইলের ক্যামেরার মাধ্যমে সেই লোকটাকে দেখা যাচ্ছিল না। লিনা মোবাইলটা সেদিকে ঘোরাচ্ছিলই না। যাই হোক, সেই দিন রাতে যখন মার্টিন বাড়ি ফিরে, সে ভাবে হয়তো ফোন করে বলতে ভুলে গেছে। খাবার খাওয়ার সময় অবশ্যই লিনা তাকে লোকটার ব্যাপারে বলবে। মার্টিন শুধু সেটাই ভাবতে থাকে, কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরেও লিনা লোকটার ব্যাপারে তাকে কিছুই বলে না। অন্যদিকে লিনা খেয়াল করে মার্টিন অনেকটা চুপচাপ, তাই সে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, এমন চুপচাপ হয়ে আছো কেন, কিছু হয়েছে নাকি? মার্টিন বলে, আরে না, তেমন কিছু হয়নি। মার্টিন কথায় এড়িয়ে যায়। সে বলে, অফিসে কাজের প্রেশার একটু বেশি, তাই এমনটা হয়েছে। কিন্তু শোয়ার পরেও মার্টিন কোনোভাবেই ঘুমাতে পারছিল না, কারণ লিনা এখনও সেই লোকটার কথা নিজে থেকে তাকে বলেনি।
অন্যদিকে মার্টিনও লিনাকে সাহস করে সেই লোকটার কথা সরাসরি তাকে জিজ্ঞেস করতে পারছিল না। মার্টিন মুহূর্তের মধ্যেই অনেক কিছু ভাবতে থাকে। সে ভাবে হয়তোবা লিনার সাথে সেই লোকটার কোনো অ্যাফেয়ার রয়েছে, হয়তো লিনা তাকে ধোঁকা দিয়ে কার সাথে প্রেম করছে। মার্টিন রাতভর ঘুমায় না। কোনোভাবে সকাল হতেই আবারও তাড়াতাড়ি সে অফিসে চলে আসে আর ল্যাপটপ ওপেন করে লিনার উপরে নজর রাখতে শুরু করে। কিছুক্ষণ পরে মার্টিন দেখতে পায় হঠাৎ করে লিনার কাছে একটি কল আসে আর লিনা তার সাথে কথা বলতে শুরু করে। মার্টিন চেষ্টা করে লিনা কি বলছে সেটা শোনার জন্য, কিন্তু সেই অ্যাপটার মাধ্যমে সে কথাগুলো শুনতে পারছিল না, কারণ কিছু পারমিশন অন না করা পর্যন্ত সেই ফিচারটা এখানে চালু হচ্ছিল না। এতে মার্টিনের মনটা আরো খারাপ হয়ে যায়। সে ভাবে হয়তোবা লিনার সাথে এই লোকটার অবশ্যই কোনো সম্পর্ক রয়েছে, না হলে বাড়িতে আসার পরে সে কথা বলছে, কিন্তু মার্টিনকে সে বলেনি। এরপরে আজকে আবারও সে ফোনে কথা বলছে, তারপরেও সে মার্টিনকে কিছুই বলছে না। অবশেষে অনেক সাহস করে সে লিনাকে কল করে। সে আসলে চেয়েছিল সরাসরি লিনাকে সে লোকটার ব্যাপারে জিজ্ঞেস করবে, কিন্তু ফোন ধরার পরেই লিনার সাথে কথা বলতে যেয়ে সে ঘাবড়ে যায় এবং তালবাহানা করতে শুরু করে। সে মিথ্যে কথা বলে। সে বলে আমার অফিসের একটি ফাইল বাসায় রেখে এসেছে, সেই ফাইলটা আছে কিনা লিনা যেন একটু খুঁজে দেখে। সে দেখতে থাকে যে লিনা তারপরেও সেই লোকটার কথা মার্টিনকে বলে কিনা, কিন্তু লিনা তাকে কিছুই বলে না। এতে মার্টিন অনেক টেনশনে পড়ে যায়। সিচুয়েশনটা সে কিভাবে হ্যান্ডেল করবে কোনোভাবেই বুঝতে পারছিল না। এই লোকটা কে, লিনার সাথে তার সম্পর্কটাই কি, আর সে কেন বারবার তার বাসায় আসছে, লিনার সাথে ফোনে কথা বলছে, তার আসলে কি চায়, আর লোকটাকে সে খুঁজে বের করবে বা কি করে। এরপরে রাতে লিনা যখন ঘুমিয়ে পড়ে, অনেক রাতে মার্টিন লিনার ফোনটা নেয় এবং অডিও শোনার জন্য যেসব পারমিশন দেওয়ার দরকার ছিল লিনার মোবাইল থেকে সেই সব পারমিশন অন করে দেয়। পরদিন সকালে এসে আবারও মার্টিন লিনার উপরে নজর রাখতে শুরু করে। তখনই সে দেখতে পায় সেই লোকটা লিনার মোবাইলে এসএমএস করেছে, তাকে হাই হ্যালো মেসেজ পাঠাচ্ছে। মার্টিন যখন সেই লোকটার ডিপি চেক করে সে লোকটাকে দেখে, কিন্তু এই লোকটাকে মার্টিন এর আগে কখনোই দেখেনি। এরপরে মার্টিন দেখতে থাকে লিনা সেই লোকটার মেসেজের অ্যান্সার দেয়। মার্টিন দেখতে পায় তারা একে অপরের সাথে কিছুক্ষণ ধরেই কথা বলছিল। এসএমএস এ লোকটি লিনাকে বলে সে কি করছে, সকালে সে কি খেয়েছে। লিনা বলে সে এখন কিছুই করছে না, আর সকালে সে রান্না করেছিল সেই খাবারই খেয়েছে। লোকটি তাকে জিজ্ঞেস করে সে কি ধরনের ড্রেস পরেছে আর তার বাড়িতে সে আসতে পারবে কিনা। এছাড়া লোকটি লিনাকে তার একটি ফটো দিতে বলে। লিনাও কিছুক্ষণ পরেই তার একটি ফটো দেয় আর বলে তার হাজবেন্ড অফিসে চলে গেছে, কিছুক্ষণ পরেই সে তার বাড়িতে আসতে পারে। এসএমএস গুলো দেখার পরে অবশেষে মার্টিন নিশ্চিত হয়ে যায় যে লিনা তাকে ধোঁকা দিচ্ছে। লিনা এই ছেলেটার সাথে অ্যাফেয়ারে রয়েছে। সে খুবই কষ্ট পায়। এছাড়া এই কিছুক্ষণ পরেই দেখতে পায় লোকটি লিনার বাড়িতে এসেছে, আর বাড়িতে আসার পরে লিনা তাকে খাবারও খাওয়ায়। এরপরেই কিছুক্ষণ পরে তারা গল্প করতে শুরু করে। লোকটি লিনাকে বলে তুমি আমার প্রপোজালটা ভেবে দেখো, আমাদের দুজনের জীবনটা খুবই সুন্দর হবে, তুমি তাড়াতাড়ি তোমার সিদ্ধান্তটা আমাকে বলো। লিনা বলে ঠিক আছে, আমি আমার সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি, কিন্তু সিদ্ধান্তটা আমি তোমাকে কালকে বলবো। এই সব শুনে মার্টিন খুবই কষ্ট পায়। মার্টিন ভাবতে থাকে সে লিনাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, অথচ লিনা তাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। ঠিক তখনই তাদের ভালোবাসার গল্পটা কোথা থেকে শুরু হয়েছিল সেই ফ্ল্যাশব্যাকটা মনে করতে থাকে মার্টিন, যেখানে দেখানো হয় মার্টিন আর লিনা একই স্কুলে পড়তো, আর সেই স্কুল থেকেই মার্টিন লিনাকে পছন্দ করত। মার্টিন আর লিনা তারা একই সাথে পড়াশোনা করত বিধায় তারা একে অপরের সাথে কথাও বলতো, তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব ছিল। কিন্তু মার্টিন তো সবসময় লিনাকে পছন্দ করত, তাই একদিন সুযোগ বুঝে সে লিনাকে প্রপোজ করে বসে। কিন্তু লিনা মার্টিনের ভালোবাসা প্রত্যাখ্যান করে আর বলে আমি তো তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম, আমি কখনোই তোমাকে ওইভাবে দেখিনি, আর আমি কখনো তোমার কাছ থেকে এটা আশাও করিনি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সেই দিনের পর থেকে লিনা মার্টিনের সাথে কোনো কথাই বলেনি, এমনকি তাদের মধ্যে দূরত্বও সে বাড়িয়ে দিয়েছে। মার্টিন সেদিন অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু কোনোভাবেই সাহস করে দ্বিতীয়বার লিনাকে তার ভালোবাসার কথা বলতে পারেনি। কিন্তু পড়ালেখা শেষ করার পরে মার্টিন যখন এখানে জব নেয়, ঠিক তখনই হুট করে একদিন তাদের দেখা হয়ে যায় লিনা আর মার্টিনের। লিনাও পড়াশোনা শেষ করেই এখানের একটি স্কুলে টিচার হিসেবে জব নিয়েছে। তাদের মধ্যে আবারও দেখা হয়। দেখা যায় লিনা আগের কথা ভুলে গিয়েছিল। আগের কথা ভুলে লিনা আবারও মার্টিনের সাথে বন্ধুসুলভ আচরণ করতে থাকে। তাদের সম্পর্কটা আবারও মোটামুটি ঠিক হয়ে যায়, কিন্তু মার্টিন এখনো লিনাকে মনে মনে ভালোবাসতো। তাই আবারও একদিন সুযোগ বুঝে মার্টিন লিনাকে প্রপোজ করে বসে। কিন্তু এইবার লিনা আর তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেনি, তার ভালোবাসাকে সে গ্রহণ করে।
আর তখন থেকেই তাদের ভালোবাসার জার্নিটা শুরু হয়। এরপরে তারা বিয়ে করে নেয়। তাদের সংসারটা ভালোই চলছিল, কিন্তু মার্টিন যখন জানতে পারে লিনার অন্য একটা অ্যাফেয়ার আছে, সে একেবারেই ভেঙে পড়ে। সেদিন রাতে মার্টিন যখন বাড়ি ফেরে তার ঘুম আসছিল না। সে শুধু সেই কথাটা নিয়েই ভাবছিল। লিনা যখন ঘুমিয়ে পড়ে মার্টিন আবারও তার ফোনটা চেক করে। ঠিক তখনই লিনার বয়ফ্রেন্ড তাকে মেসেজ করে আর বলে, কালকে 3টায় আমার সাথে দেখা করো, যেখানে আমরা সবসময় দেখা করি। এসএমএসটা দেখে মার্টিন আরও বেশি কষ্ট পায়। পরদিন সকালে তাড়াতাড়ি অফিসে এসে তাড়াতাড়ি ল্যাপটপটা অন করে আবারও লিনার উপরে নজর রাখতে শুরু করে। ঠিক তখনই সে দেখতে পায় লিনা অটোতে করে কোথাও যাচ্ছে। মার্টিন বুঝতে পারে লিনা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। কিছুক্ষণ পরে লিনা সেখানে চলে আসে আর তার বয়ফ্রেন্ডও সেখানে আসে। তারা একে অপরকে হাগ করে। লিনার বয়ফ্রেন্ড তাকে বলে, তুমি যদি আমার সাথে ভালোভাবে জীবন কাটাতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার হাজব্যান্ডকে মেরে ফেলতে হবে। তুমি যদি তোমার হাজব্যান্ডকে মেরে ফেলতে পারো তাহলেই আমরা তোমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে সেই বাড়িতেই খুব সুখে শান্তিতে থাকতে পারবো। এরপরেই লিনার বয়ফ্রেন্ড তাকে বিষ দেয় আর বলে, আজকে রাতেই খাবারের সাথে মিশিয়ে মার্টিনকে মেরে ফেলো, তারপরে যদি মারা না যায় এই নাও গান দিয়ে গুলি করে মার্টিনকে মেরে ফেলবে। কম্পিউটারের স্ক্রিনে এই সব কিছু দেখার পরে মার্টিন একেবারে শকড হয়ে যায়। সে কি বলবে বুঝতে পারে না। যাকে সে জীবনের চাইতেও বেশি ভালোবাসে সেই লিনাই কিনা তাকে মারতে চায়। সেই দিন রাতে মার্টিন যখন ঘুমিয়েছিল লিনা তখনও জেগেছিল। এর কিছুক্ষণ পরেই লিনার বয়ফ্রেন্ড তার বাড়িতে চলে আসে আর জিজ্ঞেস করে সে মার্টিনকে মেরে ফেলেছে কিনা, কিন্তু লিনা বলে সেটা পারবে না, সে নিজেই যেন করে নেয়। এই বলে গানটা তার হাতে দিয়ে দেয়। ছেলেটি ধীরে ধীরে মার্টিনের কাছে চলে আসে আর মার্টিনের মুখের উপরে একটি বালিশ চাপা দিয়ে গুলি করে তাকে সেখানেই মেরে ফেলে। কিছুক্ষণ পরেই দেখা যায় এটা মার্টিনের একটি দুঃস্বপ্ন ছিল। দুঃস্বপ্ন দেখে সে হুট করেই ঘুম থেকে উঠে পড়ে। যেহেতু মার্টিন সবকিছু জানতই তাই বাড়িতে এসে সে কোনো খাবারই খায়নি, যাতে লিনা তাকে মেরে ফেলতে না পারে। কিছুটা চোখ লাগার পরেও সে দুঃস্বপ্ন দেখে আবারও জেগে ওঠে। এরপরে আর সে ঘুমিয়ে আসে না। এরপরে মার্টিন চিন্তা করে, যাকে সে এত ভালোবাসত সেই যখন তাকে ধোঁকা দিয়েছে, তাকে মেরে ফেলার প্ল্যান করছে, এর চেয়ে মার্টিনই তাদের দুজনকেই আগেই মেরে ফেলবে। এই জন্য সে সাথে সাথে ভেট্রি নামের একজন লোককে কল করে। এই ভেট্রি ছিল মার্টিনের বন্ধু। মার্টিন তাকে একটি গানের ব্যবস্থা করে দিতে বলে। এটা শুনে ভেট্রি অবাক হয়ে যায় আর বলে, তুমি গান দিয়ে কি করবে? মার্টিন বলে, কারণটা আমি তোমাকে এখন বলতে পারবো না, কিন্তু গানটা আমার অবশ্যই লাগবে, তুমি যে করেই হোক আমাকে জোগাড় করে দাও। ভেট্রি অবশেষে বন্ধুর কথা রাখতে রাজি হয়। ভেট্রি মার্টিনকে পরের দিন দেখা করতে বলে আর পরের দিন দেখা করার পরেই ভেট্রি মার্টিনকে একটি গানের ব্যবস্থা করে দেয়। ভেট্রি দেখা হওয়ার পরেও মার্টিনকে আবার জিজ্ঞেস করে, গানটা দিয়ে তুমি কি করবে? মার্টিন আনমনে তাকে বলে, আমি লিনাকে সারপ্রাইজ দেব। ভেট্রিও সেটা সত্যি বলে ভেবে নেয়, কারণ সে জানতো মার্টিন লিনাকে অনেক ভালোবাসতো আর মাঝে মধ্যেই তাকে চমকে দিতেও সে ভালোবাসতো। তাই সে হয়তোবা নতুন কোনো প্ল্যান করছে। সেই দিন আর মার্টিন কম্পিউটারে লিনার উপরে নজর রাখে না, সরাসরি নজর রাখে। তখনই মার্টিন দেখতে পায় লিনা বাসা থেকে বের হয়ে কোথাও যাচ্ছে। মার্টিন বুঝতে পারে লিনা হয়তোবা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। দেখা যায় ঠিকই লিনা জঙ্গলের ভেতরে পুরাতন একটা বাড়ির ভেতরে যায় আর সেখানে সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। লিনার বয়ফ্রেন্ডের নাম ছিল সুরিয়া। লিনা সেখানে আসতেই সুরিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি মার্টিনকে মেরে ফেলেছো? তাকে খাবারে বিষ মিশিয়ে দাওনি? লিনা বলে, না, আমি সেটা করতে পারবো না। এটা শুনে সুরিয়া কিছুটা রেগে যায় আর বলে, যে করেই হোক সাহস করে তোমাকে মার্টিনকে মেরে ফেলতেই হবে। মার্টিন তোমার জন্য ঠিক নয়। তুমি কি ভুলে গেছো দিনের পর দিন মার্টিন তোমার উপরে কতটা টর্চার করেছে? আর আমরা একে অপরকে ভালোবাসি। আমরা যদি একসাথে থাকতে চাই অবশ্যই মার্টিনকে মরতে হবে। আজ রাতে যে করেই হোক তুমি মার্টিনকে খুন করে ফেলবে। দেখা যায় এতক্ষণ এই সব কথাগুলো মার্টিন বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শুনছিল। এই সব কিছু শোনার পরে মার্টিন প্রচণ্ড রেগে যায়। সে ভাবতে থাকে লিনাকে সে কবে টর্চার করলো, এই লোকটা কি বলছে। নিজেকে মার্টিন আর কন্ট্রোল করতে পারে না। একটা সময় তার কাছে থাকা গান দিয়ে সে সুরিয়াকে গুলি করে মেরে ফেলে। সুরিয়া সেখানে গুলিবিদ্ধ অবস্থায় মারা যায়। তখনই একটি টুইস্ট দেখা যায়, সুরিয়াকে গুলি করে ফেলা লোকটা মার্টিন ছিল না, সেটা ছিল লিনা নিজেই। সুরিয়া লিনাকে যে গানটা দিয়েছিল মার্টিনকে মারার জন্য, সেই গানটা দিয়েই লিনা সুরিয়াকে সেখানে মেরে ফেলে। চালনা দিয়ে এই সব কিছু যখন মার্টিন দেখছিল সে একেবারে অবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার সবকিছু হিসাব নিকাশ একেবারে গরমিল হয়ে যায়। সে ভেবেছিল আজকেই এখানে লিনা এবং সুরিয়াকে মেরে ফেলবে, কিন্তু এটা সে কি দেখলো? লিনা তার বয়ফ্রেন্ডকে কেন মারলো?
মার্টিন এরপরে দেখতে থাকে লিনা আসলে কি করতে চাইছে। ঠিক তখনই দেখা যায় লিনা কাউকে কল করে আর বলে, আপনি যেমনটা বলেছিলেন আমি তেমনটাই করে দিয়েছি, আমি সুরিয়াকে মেরে ফেলেছি। ঠিক তখনই দেখা যায় লোকটি তাকে কোনো একটা জায়গায় দেখা করতে বলে। লিনাও তাড়াহুড়ো করে সেখানেই চলে আসে আর মার্টিন তার পিছু পিছু আসতে শুরু করে। কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে একটি গাড়ি আসে আর গাড়ি থেকে নামে বানসাল। এটা দেখে মার্টিন অবাক হয়ে যায়। লিনা আর বানসালের মধ্যে সম্পর্কটা কি? তারা একে অপরকে কি করে চেনে? লিনার মোবাইলের সাহায্যে সে তাদের কথা শুনতে থাকে। লিনা বানসালকে বলতে শুরু করে, আপনি যেমনটা চেয়েছিলেন আমি তেমনটাই করেছি, সুরিয়াকে মেরে ফেলেছি। আপনার কাছে যে সোর্স ফাইলগুলো রয়েছে সেগুলো প্লিজ ডিলিট করে দিন। এই সব কিছু শোনার পরে আবারও কনফিউজড হয়ে যায় মার্টিন। লিনা এগুলো কি বলছে আর তার সাথে বানসালের সম্পর্কটাই বা কি? মার্টিন দেখতে পায় এই সব কিছু শোনার পরে বানসাল সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় আর লিনা আবারও সেই পুরাতন বাড়িটাতে ফিরে আসে। সেখানে সে সুরিয়ার গ্লাসটা গায়েব করার চেষ্টা করছিল। মার্টিন এই সব কিছু দেখার পরে তার ভেতরে হাজারটা প্রশ্ন জেগে ওঠে। এইবার সে নিজেকে আর ধরে রাখতে পারে না। লিনার সামনে চলে আসে আর জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? লিনা মার্টিনকে দেখার পরেই কেঁদে ফেলে। মার্টিন লিনাকে বলতে থাকে, এই সব কথাগুলো তুমি আমার কাছ থেকে এতদিন কেন লুকিয়েছ? এই সুরিয়াকে আর তোমার সাথে ওর সম্পর্কটা কি? সে তোমাকে কেন গান দিল? অন্যদিকে তুমি বানসালির সাথে কেন দেখা করেছিলে? কোন সোর্স ফাইলের কথা বললে তুমি? তোমার কোনো ভিডিও কি ওদের কাছে রয়েছে যেটা দেখিয়ে তোমাকে ওরা ব্ল্যাকমেল করছে বা সুরিয়াকে বা আমাকে মারতে বলছে? সবকিছু আমাকে খুলে বলো। তুমি এইভাবে লোকালে আমি সমস্যার সমাধান করব কি করে? লিনা অবশেষে কাঁদতে কাঁদতে বলতে থাকে, হ্যাঁ ওদের কাছে একটি ভিডিও রয়েছে। মার্টিন সেই ভিডিওটা দেখতে চায়। অবশেষে লিনা তার মোবাইলে সেই ভিডিওটা বের করে দেয়। যে ভিডিওটা দেখার পরে মার্টিন আরও অবাক হয়ে যায়, কারণ সেটা ছিল মার্টিনের ভিডিও যেখানে অফিসে মার্টিন তার একটি কলিগের সাথে ঘনিষ্ঠ হয়েছিল, সেই মুহূর্তের ভিডিও। মার্টিন ভিডিও দেখার পরে লিনাকে বলতে থাকে, এটা তো একটা ফেক ভিডিও। হ্যাঁ এটা সত্যি যে আমার অ্যাকাউন্টেন্ট আমাকে একদিন সেক্সুয়ালি অ্যাবিউজ করতে চেয়েছিল। সে আমার কাছে এসেছিল কিন্তু আমি তাকে দূরে সরে দিয়েছি। পুরো ভিডিওটাই এআই সাহায্যে তৈরি করা হয়েছে। এই ভিডিও দেখে তুমি কিভাবে ভরসা করে নিলে যে আমি এমন কাজটা করতে পারি? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। লিনা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ আমি জানি এই ভিডিওটা ফেক আর আমি তোমাকে বিশ্বাসও করি, কিন্তু এই ভিডিওটা যদি একবার লিক হয়ে যায়, কারণ সমাজের সবাই তোমাকে নিয়ে কথা বলবে, তোমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। কারণ ভিডিওটা খুব ভালো করে ডিটেলসে এডিট করা হয়েছে, তাই কোনোভাবে বোঝার উপায় নেই যে ভিডিওটা ফেক। সবাই এটাই বিশ্বাস করে নেবে। লিনা বলে, কয়েকদিন আগে বানসাল আমাকে একটি জায়গায় দেখা করতে বলে আর বলে তোমার ব্যাপারে খুব জরুরি কিছু কথা আছে। আমি যখনই বানসালের সাথে দেখা করতে যাই সেখানে যাওয়ার পরে সে আমাকে এই ভিডিওটা দেখায় আর বলে আমি যদি তাদের কথা মতো কাজ না করি তাহলে এই ভিডিওটা তারা ভাইরাল করে দেবে। এই ভিডিওটা দেখে সে আমাকে ব্ল্যাকমেল করে। এছাড়া স্টেটের কিছু কাগজপত্র সে হাতিয়ে নেয় আমার কাছ থেকে। আর এই ভিডিওটা দেখে তারা আমাকে বারবার ব্ল্যাকমেল করছিল। বাধ্য হয়ে আমি তাদের কাজগুলো করছিলাম। আর তোমার অফিসের স্টেটের ফাইলগুলো আমি লুকিয়ে লুকিয়ে সেই লোকদের হাতে তুলে দিয়েছিলাম। আর সেই ফাইলগুলো নেওয়ার জন্যই সুরিয়া আমার কাছে আসতো। আর এই সুরিয়াও বানসালের হয়ে কাজ করত। বানসালের নির্দেশে সে আমার সাথে দেখা করত। এইভাবে দেখা করতে করতে একদিন সুরিয়া আমাকে প্রপোজ করে বসে আর বলে তোমার হাজবেন্ড তো তোমাকে ধোঁকা দিয়েছে, সেটা তো তুমি ভিডিও দেখেই বুঝতে পারছো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি চাইলে আমরা অন্য কোথাও যেয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। লিনা বলতে থাকে, আমি সেই দিন সুরিয়ার কথাগুলো শুনে অবাক হয়ে গিয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। এরপরে আমি বানসালকে সব কথা খুলে বলেছিলাম। বানসাল সবকিছু শোনার পরে আমাকে আবারও সেই ভিডিও দেখে ব্ল্যাকমেল করতে থাকে আর বলে আমি যেন সুরিয়ার সাথে প্রেমের অভিনয় করি এবং সুরিয়া যখন আমাকে গান দেবে মার্টিনকে মারার জন্য, সেটা দিয়ে যেন আমি সুরিয়াকেই মেরে ফেলি। আর এই জন্যই এই কয়েকদিন আমি সুরিয়ার সাথে প্রেমের অভিনয় করেছিলাম। আর আজকে যখন জঙ্গলের ভেতরে সুরিয়া আমার সাথে দেখা করতে চায়, সুযোগ বুঝে তার গান দিয়ে আমি তাকে মেরে ফেলি। আর এরপরেই যখন আমি বানসালের সাথে দেখা করতে গেলাম, সে আমাকে বলল যে সুরিয়ার লাশটাকে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখার জন্য। এই জন্যই আমি আবারও এখানে এসেছি। সবকিছু শোনার পরে মার্টিন অবাক হয়ে যায়। লিনাকে বকাঝকা করতে থাকে আর বলে তুমি যদি এই কথাগুলো অনেকদিন আগে আমাকে বলে দিতে তাহলে এই সমস্যাটা আজকে এখানে এসে দাঁড়াতো না। আমি অনেকদিন আগেই এই সব কিছু সলভ করে ফেলতাম। মার্টিন বলে যা হওয়ার হয়ে গেছে, এখন এই পুরো সমস্যাটাই আমার। তুমি এই সব কিছু থেকে দূরে থাকবে, আমি এর সমাধান বের করব।
লিনা মার্টিনকে বোঝাতে চায়, কিন্তু মার্টিন বলে তুমি আমার কথা শোনো, আমার সাথে চলো। এটা বলে মার্টিন লিনাকে নিয়ে তার বাড়িতে রেখে আসে এবং মার্টিন পুনরায় জঙ্গলের ভেতরে সে বাড়িটাতে চলে আসে। সুরিয়ার লাশটা সে তার গাড়িতে তুলে নেয় এবং জঙ্গলের ভেতরে আরও একটি ভেতরে চলে যায়। গভীর জঙ্গলে একটা জায়গায় সুরিয়ার লাশটা সে পুঁতে রাখে। সুরিয়ার লাশটা গেড়ে রাখার পরেই বানসালের কল আসে মার্টিনের কাছে। মার্টিন বানসালের ফোনটা দেখে রেগে যায়। ফোন ধরেই বলে আমি জানি এই সব কিছুর পেছনে তুমি রয়েছ, আমি তোমাকে শেষ করে ফেলবো। বানসাল তখন শুধু হাসতে থাকে, আর এতে মার্টিন আরও কিছুটা ব্যাপার বুঝে যায়। বাসায় আসার পরে সে লিনাকে আবারও বকাঝকা করতে শুরু করে আর বলে তুমি এই কথাগুলো লুকিয়ে রেখেছো দেখেই আজকে এই ঘটনাটা ঘটেছে। আর বানসাল এটাই চাইছিল, আসলে বানসাল তোমাকে আর আমাকে ফাঁসাতে চেয়েছিল, যাতে সে সফল হয়েছে। বানসালি সুরিয়াকে বলেছিল সে যেন তোমার কাছ থেকে এসে ডকুমেন্টগুলো বারবার নিয়ে যায়, এবং এছাড়া বানসালি তাকে বলেছিল তোমাকে প্রপোজ করার জন্য। আর সেই গানটাও বানসাল সুরিয়াকে দিয়েছিল আর বলেছিল সে যেন লিনাকে এটা দেয় এবং আমাকে মারতে বলে। বানসাল জানতো আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি, তাই কখনোই তুমি এটা করবে না, বরং বাধ্য হয়েই তুমি সুরিয়াকেই মেরে ফেলবে। আর সব জেনে বুঝেই বানসাল এই প্ল্যানটা সাজিয়েছিল। বানসালের প্ল্যান ছিল তোমার হাতে সুরিয়াকে খুন করানো, আর তাতে সে সফল হয়েছে। ঠিক তখনই লিনা তাকে আরও একটা চমক দেয়, যেটা শুনে মার্টিন আরও অবাক হয়ে যায়। লিনা মার্টিনকে বলে তোমাকে আরও একটা কথা বলতে আমি ভুলে গেছি, তারা আমাকে ব্ল্যাকমেল করে বলেছিল তোমার মোবাইলে হিডেন ক্যাম নামের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিতে, আর আমি সেটা করে দিয়েছিলাম। এটা শুনে মার্টিন একেবারে শকড হয়ে যায়, তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। অর্থাৎ এতদিন ধরে মার্টিন যা যা করেছে বানসাল সব কিছু জানতে পেরেছে। এমনকি কিছুক্ষণ আগে যখন সুরিয়ার লাশটা সে দাফন করে এসেছে সেটাও বানসাল জেনে ফেলেছে। আর বানসালের কাছে মার্টিনের বিরুদ্ধে এই সব কিছুর ভিডিও রেকর্ড প্রমাণ রয়েছে। অন্যদিকে দেখা যায় সত্যি বানসাল মার্টিনের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলেছে এবং পুলিশকেও দিয়ে ফেলেছে। মার্টিন তখনই তার বাড়ির বাইরে পুলিশের গাড়ির আসার শব্দ শুনতে পায়। মার্টিন যখন বুঝতে পারে তার পালানোর আর কোনো পথ নেই, আর একবার যদি সে পুলিশের হাতে ধরা পড়ে যায় সে কখনোই বের হতে পারবে না, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না, তাই সে তাড়াহুড়ো করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। আর যাবার আগে সে লিনাকে বলে যায় পুলিশ তোমাকে যাই জিজ্ঞেস করুক না কেন তুমি একটাই কথা বলবে, সেটা হলো তুমি কিছুই জানো না। পরের দিন দেখা যায় মিডিয়াতে নিউজ দেখানো হচ্ছে যে পুলিশ সুরিয়ার লাশটা পেয়ে গেছে, আর পুলিশ ধারণা করছে লিনা আর সুরিয়ার অ্যাফেয়ার চলছিল, যেটা জানতে পেরে যায় মার্টিন। আর এই জন্যই সে রাগের বশে সুরিয়াকে খুন করে ফেলে, আর এখন সে পলাতক। পরের দিনই ভেট্রির সাথে দেখা করে লুকিয়ে মার্টিন। দেখা করার পরে ভেট্রি কিছুটা ভয় পেয়ে যায় আর বলে তুমি আমার সাথে এখন দেখা করো না, পুলিশ যদি জানতে পেরে যায় তোমার সাথে আমাকেও জেলে ভরে নিয়ে যাবে। মার্টিন ভেট্রিকে সবকিছু খুলে বলে আর বলে বানসাল তাকে খুব বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে, সে যেন তার একটা মাত্র উপকার করে। ভেট্রি অবশেষে তার বন্ধুর হেল্প করতে রাজি হয়ে যায়। মার্টিন ভেট্রিকে বলে তাকে আপাতত একটি গাড়ির ব্যবস্থা করে দিতে। ভেট্রি সেটাই করে। এর পরদিন থেকেই মার্টিন সেই গাড়িটা নিয়ে বানসালকে ফলো করতে থাকে লুকিয়ে। সেই দিন সন্ধ্যায় মার্টিন দেখতে পায় বানসাল একটি বারে আসে, আর সেখানে সে পলের সাথে দেখা করে। এটা দেখে মার্টিন আরো অবাক হয়ে যায়। মার্টিন ভাবতে থাকে পল আর বানসালের মধ্যে সম্পর্ক কি, আর তারা এখানে কেনই দেখা করছে। মার্টিন দেখতে পায় বানসাল এবং পল সেখানে কিছুক্ষণ কথা বলে, এরপরেই সেখানে পল সেখান থেকে চলে আসে। যদিও দুজনের মধ্যে কি কথা হয় সেটা মার্টিন শুনতে পায় না, কিন্তু সেখান থেকে বানসালের পরিবর্তে মার্টিন পলকে ফলো করা শুরু করে, আর সেখানে দেখা যায় পল নিজের বাড়িতে চলে আসে। মার্টিন লুকিয়ে সেই ফার্ম হাউসের ভিতরে ঢুকে যায় আর দেখতে পায় সেখানে একটি রুমের ভেতরে মার্টিন আর লিনার ব্যাপারে অনেক প্রমাণ রয়েছিল। এছাড়া তাদের গতিবিধির উপরে ডিটেলস ভাবে নজর রাখছিল পল। এমনকি মার্টিনের বাড়ির সিসিটিভি ক্যামেরাও তার হ্যাক করে নিয়েছিল। তার ফলে মার্টিনের খুঁটিনাটি সবকিছু জানতো পল। এই সবকিছু দেখার পরে মার্টিন একেবারেই আটকে ওঠে। মার্টিন দেখতে পায় শুধু এই সব কিছুই না, এমনকি মার্টিনের ফোনের অ্যাক্সেসও ছিল পলের কাছে। মার্টিন এতদিন অফিসে বা বাড়িতে যা যা করেছে, যেসব কথা বলেছে, পল সবকিছুই শুনতে পেত, দেখতে পেত। ঠিক তখনই সেখানে পল চলে আসে আর মার্টিনকে দেখার পরে অবাক হয়ে যায়। মার্টিন রেগে যায় আর পলকে জিজ্ঞেস করে এসব এখানে কি হচ্ছে। পল তাকে কোনো কথা না বলেই তার উপরে আক্রমণ করে বসে।
দুজনের মধ্যে লড়াই হয়। এ সময় পলকে হারিয়ে দেয় মার্টিন এবং তার গলার ভেতরে ছুরি ধরে, জিজ্ঞেস করে এইসব কি, কেন করছো তোমরা এসব। ঠিক তখনই সেখানে পলের বাবা চলে আসে আর মার্টিনকে কিছুটা মারধর করে। এরপরে মার্টিন নিজেকে সামলে নিয়ে পল এবং তার বাবাকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে, আপনি কি এর সাথে জড়িত রয়েছেন। তখনই সেখানে মার্টিন পল এবং তার বাবার কাছ থেকে কিছু তথ্য জানতে পারে। মার্টিনের বাবা মারা যাবার আগে মার্টিনের নামে আসামে 300 একর স্টেটের একটি চা বাগান রেখে গিয়েছিল আর উইলে লেখা ছিল মার্টিন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এর মালিক হয়ে যাবে। অন্যদিকে সেখানে মার্টিন আরও একটা অবাক করা তথ্য জানতে পারে, সেটা হচ্ছে যে দুর্ঘটনায় মার্টিনের বাবা মা মারা গিয়েছিল সেই দুর্ঘটনাটাও পলের বাবা ইচ্ছাকৃতভাবেই করিয়েছিল, অর্থাৎ পলের বাবাই মার্টিনের মা বাবাকে খুন করেছিল। আসলে মার্টিনের নামে থাকা সেই স্টেটটা হাতিয়ে নেয়ার জন্যই পল এবং তার বাবা এই পুরো প্ল্যানটা করেছিল আর এর জন্য তারা বানসালের সাথে হাত মিলিয়েছিল। তো কোনোভাবেই তারা মার্টিনকে মারেনি, কারণ উইলে লেখা ছিল যদি মার্টিন কোনোভাবে মারা যায় তাহলে পুরো সম্পত্তিটা কোনো একটা চ্যারিটির কাছে চলে যাবে। এই জন্য মার্টিনকে তারা না মেরে এই কেসটাতে ফাঁসিয়ে দিয়েছে, যাতে মার্টিন সুরিয়ার খুনের কাছে ফেঁসে সে জেলে চলে যায় আর পল এবং তার বাবা মার্টিনের সম্পত্তি ভোগ করতে পারে। এই সব কিছু শোনার পরে মার্টিন অবাক হয়ে যায়, তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যাকে সে নিজের বাবার মতো দেখত সেই তাকে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে। মার্টিন নিজেকে সামলে নিয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে চলে আসে। মার্টিন সেখান থেকে চলে আসে ভেট্রির সাথে দেখা করে এবং বলে সে তার হোম টাউনে যেতে চায়। ভেট্রি প্রথমে রাজি হয় না, কিন্তু মার্টিন তাকে অনেক রিকোয়েস্ট করে। অবশেষে ভেট্রি রাজি হয়। দিন দেখা যায় মার্টিন এবং ভেট্রি লুকিয়ে তার হোম টাউনে চলে আসে আর সেখানে তাদের পুরাতন বাড়িতে কিছু পুরাতন কাগজপত্র খুঁজে পায়, যেখানে দেখতে পায় হ্যাঁ সত্যি মার্টিনের বাবা তার নামে 300 একর স্টেটের একটি জমি রেখে গিয়েছিল, যেটার মালিক মার্টিন নিজেই ছিল। আর সেখানে এটাও লেখা ছিল মার্টিন যদি মারা যায় তাহলে এই প্রপার্টিটা একটি চার্চে চলে যাবে। মার্টিন সাথে সাথেই সেই চার্চের ফাদারকে কল করে এবং সেখান থেকে সে এর সত্যতা যাচাই করে নেয়। মার্টিন সেখানে জানতে পারে চার্চের ফাদার এবং মার্টিনের বাবা একে অপরের ভালো বন্ধু ছিল। এরপরে ফোন রাখার পরে ভেট্রি মার্টিনকে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি তোমার অবস্থানটা এইরকম, আমি ভুলে পুলিশকে তোমার ইনফরমেশনটা দিয়ে ফেলেছি, তোমার লোকেশনটা পুলিশ জেনে গেছে আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে চলে আসবে, তুমি পালিয়ে যাও। ঠিক তখনই দেখা যায় পুলিশের গাড়ি সেখানে চলে আসে। পুলিশের গাড়ি দেখে মার্টিন পালাতে শুরু করে আর পুলিশরা তাকে ধাওয়া করে। অনেকক্ষণ চেস করার পরে অবশেষে পুলিশরা মার্টিনকে ধরেই ফেলে একটা সময়। যায় মার্টিনের কেসটা যখন কোর্টে উঠে মার্টিন তার পক্ষে একটা প্রমাণও পেশ করতে পারে না। অন্যদিকে বানসাল, পল এবং তার বাবা মার্টিনের বিরুদ্ধে সব প্রমাণ পেশ করে আদালতে, যার ফলে তার যাবজ্জীবন জেল হয়। জেলের ভেতরে লিনা মার্টিনের সাথে দেখা করতে আসে এবং তার কাছে মাপ চাইতে থাকে, বলে আমার জন্যই তোমার আজকে এই দশা। মার্টিন বলে তোমার কোনো দোষ নেই, যা ছিল আমার কপালে ছিল, এখন না কেঁদে একজন খুব ভালো লয়ার ঠিক করো যে আমার কেসটা রিওপেন করতে পারবে এবং ভালো করে সব প্রমাণ একত্র করতে পারবে। তখনই মার্টিন দেখতে পায় লিনা হাসছে আর তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লিনা আসলে আর কেউ ছিল না, সে ছিল পলের বোন, অর্থাৎ পলের বাবা মার্টিনকে স্কুল জীবন থেকেই ফাঁদে ফেলার চেষ্টা করছে। লিনার বাবা সবকিছু জেনে বুঝেই তাকে স্কুলে পাঠিয়েছিল এবং লিনাকে বলেছিল যেন সে মার্টিনকে তার প্রেমের ফাঁদে ফেলে। অবশেষে লিনার বাবাই তাদের দুজনকে বিয়ে দিয়ে দেয় এবং তার দেয়া বাড়িতেই তারা থাকতে শুরু করে, যার ফলে সহজেই পল এবং তার বাবা সেই বাড়ির সব সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস আগে থেকেই পেয়েছিল। সবকিছু শোনার পরে মার্টিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার এতদিনের ভালোবাসা তবে কি মিথ্যে ছিল? লিনা তার সাথে এত বড় ধোঁকাবাজিটা করতে পারলো? মার্টিন বুঝতে পেরে যায় সবকিছুর পেছনেই লিনা, পল, তার বাবা এবং বানসাল ছিল। তার সম্পত্তির দখল করার জন্যই তারা এত কিছু প্ল্যান করে। লিনা তাকে বলে তুমি আপাতত জেলের সাজা কাটতে থাকো আর আমরা তোমার সম্পত্তি ভোগ করতে থাকি। এটা বলে সে সেখান থেকে চলে যায় আর মার্টিন কষ্ট নিয়ে জেল কাটতে থাকে। কিছুদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে ভেট্রিকেও সেই জেলে দেখা যায়। আসলে ভেট্রি ইচ্ছে করেই মার্টিনকে সাহায্য করার জন্য কিছু ক্রাইম করে জেলে এসেছিল তার সাথে দেখা করার জন্য। সেখানে ভেট্রি মার্টিনকে বলে আমি সবকিছুর ব্যবস্থা করে এসেছি। ভেট্রি সেখানে মার্টিনকে একটি লোকের সাথে দেখা করায় জেলের ভেতরেই, যে ছিল একজন বিশেষ লোক। এই লোকটি সেই সব লোকদের সাহায্য করে যাদের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে বা ধোঁকাবাজি হয়েছে। সেই লোকদের সাহায্য করে এই লোকটি। সেখানে মার্টিন এসে তার জীবনের পুরো গল্পটা লোকটাকে খুলে বলে। লোকটা বলে এখন তুমি কি চাও?
তোমার স্ত্রীর প্রতি প্রতিশোধ, তাই তো? আমি সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে। ইতোমধ্যে আমার লোকেরা তোমার ওয়াইফের ওপরে 24 ঘন্টা নজর রাখছে। সেখানে মার্টিনকে একটি টিভিতে দেখায় যে তার স্ত্রী বাইকে করে কোথাও যাচ্ছে, আর দেখতে দেখতে 1 বছর কেটে গিয়েছিল। আজকের দিনটা ছিল লিনার বার্থডে এবং তাদের ম্যারেজ অ্যানিভার্সারি। এরপরেই দেখা যায় লোকটি মার্টিনকে একটি ফোন দেয়। মার্টিন সেই ফোন থেকে লিনাকে কল করে আর তাকে প্রথমেই উইশ করতে থাকে। মার্টিন লিনাকে বলে, এইবার তো তোমাকে আমি অবশ্যই চমকে দিতে পেরেছি, তাই না? এই সারপ্রাইজ এখনই শেষ হচ্ছে না, আমি তোমার জন্য ফিরে আসবো, আমি তোমাকে সারপ্রাইজ দেব, আমার জন্য অপেক্ষা করো। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। বোঝা যাচ্ছে জেল থেকে মার্টিন সেই লোকটার সাহায্যে বের হয়ে সাথে হওয়া অন্যায়, অবিচার এবং তার বাবা মার খুনের প্রতিশোধ নেবে। হয়তোবা মুভিটির দ্বিতীয় পর্ব বের হতে পারবে। মুভিটির দ্বিতীয় পর্ব বের হলে অবশ্যই এক্সপ্লেন করা হবে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করতে চাইলে বা কথা বলতে চাইলে ফেসবুক পেজের মেসেজ অপশন অথবা ইনস্টাগ্রাম আইডি থেকে নক দিতে পারেন। ফেসবুক পেজের অপশন অথবা ইনস্টাগ্রাম আইডি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। পুরো ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।